সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত উপন্যাস বিশ্বাসঘাতক, পর্ব 20। কেন? 5। ফাইনম্যানকে কিন্তু ধরাছোঁয়ার মধ্যে পাওয়া গেল না। ম্যাকিলভি দীর্ঘদিন লেগেছিল তার পিছনে, ছায়ার মতো। কোনো নতুন সূত্র আবিষ্কার করতে পারেনি। অবশেষে কর্নেল প্যাশ নিজেই একদিন এসে হাজির হলো প্রফেসর ফাইনম্যানের ডেরায়। সমাদর করে ফাইনম্যান তাকে বসালো নিজের বৈঠকখানায়। আবহাওয়া থেকে শুরু করে সিনেমা, বেসবল সব কিছু আলোচনা করলো খোশ মেজাজে। কফি খাওয়ালো। শেষমেশ লস আলামসের প্রসঙ্গ তুলতে বাধ্য হলো প্যাশ। ফাইনম্যান তৎক্ষণাৎ বললে, আপনার আইডেন্টিটি কার্ডটা দেখাবেন দয়া করে। কর্নেল প্যাশ তৈরি হয়ে চেয়েছিলেন। তৎক্ষণাৎ তার শনাক্তিকরণ কাগজপত্র দেখালো অধ্যাপককে। সে সিকিউরিটির লোক, লস অ্যালামস সম্পর্কে আলোচনা করার অধিকার তার আছে এটা প্রমাণ করল। বললে, এবার আপনাকে কিছু আমি ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, কিছু মনে করবেন না। করলেই বা ঠেকাচ্ছে কে? স্বচ্ছন্দে প্রশ্ন করে যান। পিটার নামে আপনার কোনো পুত্র সন্তান ছিল বা আছে? আগে না, আমার আদৌ কোনো পুত্র সন্তান হয়নি, ছিল না বা নেই। মিসেস ওবমোতা নামে একটি গভর্নেসকে আপনার পুত্রের জন্য কখনো নিয়োগ করেছিলেন? একগাল হাসল ফাইনম্যান। বললে, আপনার প্রশ্নটাই অবৈধ হয়ে পড়ছে নাকি অফিসার? আমার পুত্রই নেই তার জন্য গভর্নেস? আই মিন, ওই নামে কাউকে আপনি চেনেন? না, চিনি না। অথচ লস আলামসে থাকতে একটি চিঠিতে আপনি পিটার এবং মিসেস ওবমোতার উল্লেখ করেছিলেন। না না, আমার কিন্তু একজন সাক্ষী আছে। আনন্দের কথা, সাক্ষীকে কাঠগড়ায় যখন তুলবেন তখন তাকে আমি ক্রস এক্সামিন করব। জিজ্ঞাসা করব পিটার বানানটা কি, ওই বানানে সে আমার লেখা কোনো চিঠিতে এক্স্যাক্টলি ওই বানানে লেখেননি, উল্টো করে লিখেছিলেন। কর্নেল, আপনি গোয়েন্দা, আমি বিজ্ঞানী, কিন্তু আমরা আলোচনা করছি ইংরেজি ভাষাটা নিয়ে। কোনো ভাষাবিদকে ডাকলে হয় না? আর ইটিইপি বানানে পিটার উচ্চারণ শাস্ত্রসম্মত কিনা এবারও বাধা দিয়ে প্যাশ বলল, দেখুন প্রফেসর, আপনি ক্রমাগত ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছেন। এটা আদৌ কোনো রসিকতার কথা নয়। আপনি কি নিজেই আমাদের সিকিউরিটি অফিসারকে বলেননি অক্ষরগুলো উল্টোপাল্টা করে লিখেছেন? বলেছিলাম, না হলে সে আমার চিঠি পাস করছিল না। অথচ অক্ষরগুলো মোটেই উল্টোপাল্টা করে সাজানো নয়, স্রেফ উল্টো করে সাজানো। কেমন, তাই নাকি? এবং পিটার একজন রাশিয়ান এজেন্ট। বলেন কি? অথচ আপনি ম্যাকিলভিকে বলেছিলেন পিটার আপনার ছেলের নাম, মিসেস ওবমোতা আপনার গভর্নেসের নাম। বলেছিলাম। কেন? ওই যে বললাম, না হলে সে আমার চিঠি পাস করতো না। তাহলে আসলে আপনি আপনার স্ত্রীকে কি কথা জানিয়েছিলেন? ফাইনম্যান সামনের দিকে ঝুঁকে পড়ে বলে, লুক হিয়ার অফিসার, আমার স্ত্রীকে আমি চিঠিতে কি লিখেছি তা জানাতে আমি বাধ্য নই। আমি বলবো না। আমার কাছে অস্বীকার করতে পারেন, কিন্তু কোনো এনকোয়ারি কমিশনের কাছে? ফাইনম্যান হেসে বলে, আপনি ভুল করছেন অফিসার, ওভাবে হবে না। এনকোয়ারি কমিশন পর্যন্ত যেতেই পারবেন না আপনারা। ওই চিঠিখানার অস্তিত্বই প্রমাণ করতে পারবেন না। তাছাড়া আমার অ্যাডভোকেট তো আপনাদের ছেড়ে কথা বলবে না। আমি তো অমন চিঠির কথা মনেই করতে পারবো না। আপনাদেরই বরং জবাবদিহি করতে হবে কেন অমন চিঠি আপনারা পাস করলেন, আদৌ যদি চিঠির অস্তিত্বটা মেনে নেওয়া হয়। কর্নেল প্যাশ এবার তার আক্রমণ পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য হলো। সত্য কথা, ওই চিঠিখানার অস্তিত্ব প্রমাণ করা শক্ত। সেটা স্বীকার করা মানে প্রমাণ করা লস আলামসে সিকিউরিটি ম্যান অপদার্থ ছিল। প্যাশ এবার প্রশ্ন করে, এ কথা কি সত্য যে আপনি কম্বিনেশন চাবির সাহায্যে কারচুপি করে লস আলামসের আয়রন সেফ একদিন খুলে ফেলেছিলেন? ফাইনম্যান বলে, তা কেমন করে সম্ভব? সেখানে তো সর্বক্ষণ প্রহরা থাকতো। আমি নিশ্চিন্তভাবে খবর পেয়েছি প্রহরী মিনিট 15 জন্য অনুপস্থিত ছিল, আর তখন আপনি সেফটি খোলেন। ফাইনম্যান অট্টহাস্য করে ওঠে, বলে, কি বলছেন মশাই, পাগলের মতো? আপনি কি এই আষাঢ়ে গল্প এনকোয়ারি কমিশনকে শোনাতে চান নাকি? আপনি সোজাসুজি আমার প্রশ্নের জবাব দিন। এই অভিযোগ আপনি অস্বীকার করছেন
হ্যাঁ না না। ফাইনম্যান গম্ভীর হয়ে বললে, এক কথায় ওর জবাব হয় না, আমাকে কতগুলি প্রতিপ্রশ্ন করতে দিতে হবে। বলুন, ওই আয়রন সেফে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনতম তথ্য রাখা হতো, এ কথা সত্য? ইয়েস। তাই ওই সেফটি বসানোর আগে তার নিরাপত্তা বিষয়ে এফবিআইকে দিয়ে পরীক্ষা করানো হয়েছিল। আপনারা লিখিতভাবে জানিয়েছেন সেটা কেউ খুলতে পারবে না। হ্যাঁ না না। কর্নেল প্যাশ ইতস্তত করে বলে, ইয়েস। অথচ এখন আপনি বলছেন 15 মিনিটের মধ্যে একজন ফুসমন্তরে সেটা খুলে ফেলল। কেমন? তার অনুসিদ্ধান্ত কি? আপনারা অপদার্থ না গল্পটা আষাঢ়ে? কর্নেল প্যাশ চটে উঠে বললে, জেরা কে করছে, আপনি না আমি? আপনার অনুমত্তাসারে আপাতত আমি। না, আমি প্রশ্ন করব, আপনি জবাব দেবেন। বলুন, কোর্টে দাঁড়িয়ে হলফ নিয়ে আপনি এ অভিযোগ অস্বীকার করতে পারেন? আগে কোর্টে তুলুন তো মশাই, আদালতের কথা আদালতে হবে। আপাতত এটা আমার ড্রয়িং রুম। কর্নেল প্যাশ উঠে দাঁড়ায়, দ্বারের দিকে পা বাড়ায়। জাস্ট এ মিনিট কর্নেল, পিছন থেকে ফাইনম্যান ডাকে। ইয়েস? আপনার সেই মাথা মোটা বন্ধু ম্যাকিলভিকে বলবেন আমার চিঠিখানা পুড়িয়ে ফেলে সে বুদ্ধিমানের মতো কাজ করেনি। একটু তদন্ত করলে সে জানতে পারত চিঠিখানা আমার ব্যক্তিগত টাইপরাইটারে টাইপ করা। কোন চিঠিখানা? আপনি জানেন না, সে জানে। যেখানায় তাকে আমি 4টি জরুরি খবর জানিয়েছিলাম, রাখলে সেখানাই আমার বিরুদ্ধে সবচেয়ে বড় এভিডেন্স হতে পারত। তাকে জিজ্ঞাসা করবেন, সব কথা এবার সে স্বীকার করবে। রবার্ট জে ওপেনহাইমারও আমাদের কাহিনীর কেন্দ্রবিন্দু থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। আমরা ভুললেও এফবিআই তাকে ভোলেনি। ইতিমধ্যে গোয়েন্দা হাত বদলেছে। কর্নেল প্যাশ তার নথিপত্রে বুঝিয়ে দিয়েছেন তার উত্তরসূরি এডগার হুভারকে। এফবিআই ওপেনহাইমারের ব্যাপারে সর্বক্ষণের জন্য একজন স্পেশাল গোয়েন্দা লাগালেন। নবনিযুক্ত এই গোয়েন্দাটি ছায়ার মতো অনুসরণ করে চলেছে ওপিকে। যুদ্ধজয়ের অব্যবহিত পরেই ওপেনহাইমার লস অ্যালামসের ডিরেক্টরের আসন থেকে পদত্যাগ করলেন। অনেকেই বিস্মিত হলো এই সিদ্ধান্তে। ওপি সংবাদপত্রের প্রতিনিধিদের বললেন, অতঃপর বৈজ্ঞানিক গবেষণাই হবে তাঁর জীবনের ব্রত। মারণাস্ত্র নয়, অধ্যয়ন ও অধ্যাপনে নিযুক্ত হতে চান তিনি। প্রকৃত বিজ্ঞান ভিক্ষুর মতোই কথা। ইতিমধ্যে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে তাঁর জীবন দর্শনে। খ্যাতির মোহ পেয়ে বসেছে তাঁকে। একের পর এক সম্মান পেয়ে যাচ্ছেন তিনি। কাগজে কাগজে ফলাও করে বার হচ্ছে তাঁর নাম। প্রেসিডেন্ট ট্রুম্যান যুদ্ধান্তে তাকে সে বছরই দিলেন মেডেল অফ মেরিট। ন্যাশনাল বেবি ইনস্টিটিউট তাকে সে বছর ফাদার অব দ্য ইয়ার বলে ঘোষণা করল। পপুলার মেকানিস্ট নামে একটি পত্রিকা এক বিশেষ সংখ্যায় তাকে খেতাব দিল বিংশ শতকের প্রথমার্ধের শ্রেষ্ঠ মনীষী। আইনস্টাইন, রবীন্দ্রনাথ, রোমারোলা, ফ্রয়েড, বার্নার্ড শকে পিছনে ফেলে ওপি সবিনয়ে গ্রহণ করলেন এ খেতাব। অনেক কাগজেই তাকে উল্লেখ করা হচ্ছে অ্যাটম বোমার জনক হিসাবে। সহস্রাধিক বৈজ্ঞানিকের প্রাপ্য সম্মানটাও নির্বিচারে গ্রহণ করলেন ওপি। তিনি তার প্রাইজ, খেতাব এবং মানপত্রগুলি রোজই নাড়াচাড়া করেন। সস্ত্রীক ইউরোপ ভ্রমণে গেলেন। একাধিক বিশ্ববিদ্যালয় থেকে কুড়িয়ে আনলেন অনারারি ডক্টরেট। সংবাদপত্রে তার নামে যেখানে যা কিছু ছাপা হয় তা সাজিয়ে রাখেন ফাইলে। এই কাজের জন্য শেষ পর্যন্ত একটি সেক্রেটারি পর্যন্ত নিযুক্ত করলেন ওপি। লোভ থেকে মোহ, তা থেকে অহংকার, আমূল বদলে গেলেন ওপেনহাইমার। দিবারাত্র বক্তৃতা দিয়ে বেড়ানোই হলো তার কাজ। আজ এখানে দ্বারোদ্ঘাটন, কাল সেখানে সভাপতিত্ব, পরশু ওখানে প্রধান অতিথি। ক্লাস নেওয়াও হয়ে ওঠে না সবসময়। 1943 থেকে 53 এই 10 বছরের মধ্যে তিনি মাত্র 5টি বৈজ্ঞানিক প্রবন্ধ লেখার সময় করে উঠতে পেরেছিলেন, এবং বিশেষজ্ঞদের মতে সেগুলিও নেহাত মামুলি। অথচ বক্তৃতা প্রসঙ্গে আইনস্টাইনের মতো লোককেও তিনি কড়া সমালোচনা করতে কসুর করেননি। ওর একজন দীর্ঘদিনের বন্ধু এই সময় লিখেছেন, যেদিন ওপি জেনারেল মার্শালকে শুধু জর্জি বলে উল্লেখ করল, সেদিনই বুঝলাম আমরা ভিন্ন পথের পথিক হয়ে গেছি। মনে হয় আকস্মিক খ্যাতিতে ওর মাথা ঘুরে গিয়েছিল। সে নিজেকে মনে করত সর্বশক্তিমান ঈশ্বরের অবতার। যেন দুনিয়াটাকে ঠিক পথে চালিত করার দায়িত্ব
শুধু ওর স্কন্ধের ওপরেই আরোপিত। ওপি নিজেকে যাই ভাবুন না কেন, গোয়েন্দা হুভার তাকে বিশ্বাসঘাতক ছাড়া আর কিছু ভাবত না। নিউ ইয়র্কের হেরাল্ড ট্রিবিউনের বিশেষ সংবাদদাতা লিখেছেন, 1953 সালের নভেম্বর তক ওপেনহাইমার সংক্রান্ত নথিপত্র এত জমেছিল যে ফাইলগুলি একের পর এক সাজানো হলে তা 4.5 ফুট উঁচু হয়ে যেত। অর্থাৎ মানুষটার বিরুদ্ধে প্রমাণ প্রায় মানুষ প্রমাণ। হুভার ওই মাসেই সেই পর্বতাকৃতি নথিপত্র ঘেঁটে একটা সংক্ষিপ্ত রিপোর্ট তৈরি করল। ম্যানহাটন প্রকল্পের বিভিন্ন নথিপত্র থেকে ওপি যেমন সঙ্গোপনে একটিমাত্র বোমা তৈরি করতে বসেছিলেন, ঠিক সেই ভঙ্গিতেই হুভার তৈরি করল আরেকটি পরমাণু বোমা। ওপেনহাইমার তার বিন্দু বিসর্গও জানেন না। যুদ্ধকালে হিরোশিমার জিয়ানো কৈমাজগুলোও বোধ করি এত নিশ্চিন্ত ছিল না। ইন্ডিয়ানাপোলিস জাহাজে যেমন অতি সঙ্গোপনে পাচার করা হয়েছিল প্রথম বোমাটা, ঠিক তেমনি করেই হুভার তার রিপোর্টখানা সন্তর্পণে পাঠিয়ে দিলেন সর্বোচ্চ দপ্তরে, এমনকি একটি কপি খাস আইজেনহাওয়ারের কাছে। না, জেনারেল আইজেনহাওয়ার নয়, প্রেসিডেন্ট আইকের দপ্তরে। এতদিনে ট্রুম্যানের চেয়ারে এসে বসেছেন আইক। তাতে কাজ হলো। রিপোর্টে পুঙ্খানুপুঙ্খ তথ্য সাজিয়েছেন হুভার, যুক্তিনির্ভর তথ্য। প্রথমত, ওপেনহাইমার দীর্ঘদিন ধরে কমিউনিস্টদের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অনেক রুদ্ধদ্বার কক্ষের মিটিংয়ে উপস্থিত ছিলেন। অনেক কমিউনিস্ট ঘনিষ্ঠ বন্ধু ছিল তাঁর। ওপির স্ত্রী, ভাই ও ভ্রাতৃবধূ কমিউনিস্ট। ওপেনহাইমার ছদ্মনামে ওদের মুখপত্রে প্রবন্ধ লিখেছেন, পার্টি ফান্ডে চাঁদা দিয়েছেন, তার অকাট্য প্রমাণ আছে। দ্বিতীয়ত, 1943-এর সেই 12ই জুন ওপি যে মেয়েটির সঙ্গে রাত কাটান, সেই মিস ট্যাটলক একজন নামকরা কমিউনিস্ট এজেন্ট। ওই সাক্ষাৎকারের পর মেয়েটি আত্মহত্যা করে, কারণটা অজ্ঞাত। তৃতীয়ত, ওপেনহাইমার সজ্ঞানে মিথ্যা ভাষণ করেছেন। হ্যাকন শেভলিয়ার আদৌ গুপ্তচর বৃত্তি নেননি। দীর্ঘদিন ওই শেভলিয়ারের পিছনে FBI গুপ্তচর নিযুক্ত করে নিঃসন্দেহে বুঝেছে তিনি জীবনে কখনো রাশিয়ান গুপ্তচরদের সংস্পর্শে আসেননি। ওপেনহাইমার তাঁর মিথ্যা ভাষণে একজন নিরীহ পণ্ডিতের সর্বনাশ করেছেন। প্রেসিডেন্ট আইজেনহাওয়ার সচরাচর এসব ব্যাপারে নাক গলাতেন না, অধীনস্থ কর্মচারীদের যথাকর্তব্য করতে দিতেন। এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ঘটল। তিনি তৎক্ষণাৎ কয়েকজন অতি উচ্চপদস্থ রাজকর্মচারীকে হোয়াইট হাউসে ডেকে পাঠালেন। সংক্ষিপ্ত অধিবেশন। মিলিটারি ম্যান আইজেনহাওয়ার তার কোনো কর্মচারীকে দিস রিকোয়ার্স অ্যাকশন বলেছেন কিনা জানি না, কিন্তু ব্যবস্থা হলো অবিলম্বে। ওপেনহাইমার তখন প্রিন্সটাউনে আসন্ন বড়দিনের উৎসবে ব্যস্ত। হঠাৎ একটি জরুরি টেলিগ্রাফ এলো ওয়াশিংটন থেকে। অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান তাকে অবিলম্বে দেখা করতে বলেছেন। 21শে ডিসেম্বর সব কাজ ফেলে ওপি ছুটলেন ওয়াশিংটন। দেখা করলেন চেয়ারম্যানের সঙ্গে। তখনই তার হাতে ধরিয়ে দেওয়া হলো চার্জশিট, দীর্ঘ অভিযোগের তালিকা। বিশ্বাসঘাতকতার অভিযোগে তিনি অভিযুক্ত। বজ্রাহত হয়ে গেলেন বিংশ শতাব্দীর প্রথমার্ধের শ্রেষ্ঠ প্রতিভা। যোজন বিস্তৃত সর্ষে ফুলের ক্ষেত নয়, তিনি দেখলেন প্রকাণ্ড একটা ধোঁয়ার বলয় পাক খেতে খেতে উপরে উঠে যাচ্ছে। একটা আগুনের বলয়, তার কিনারগুলো সিঁদুরে লাল। অনাবিষ্কৃত একটা নগ্ন সত্য উদ্ঘাটিত হলো চোখের সামনে। ঘনিয়ে এলো মহামৃত্যু। অস্বাভাবিক একটা নীরবতা। পুরো 1.5 মিনিট ওপেনহাইমার কথা বলেননি। শুরু হলো ওপেনহাইমারের ঐতিহাসিক বিচার বিশ্বাসঘাতকতার অভিযোগে। সেটা কিন্তু 1954 সালের এপ্রিল মাস। বস্তুত বিশ্বাসঘাতক ডেক্সটার ধরা পড়ার 4 বছর পরে। আমাদের মূল কাহিনীর এখতিয়ারের বাইরে। আগে না, ওপেনহাইমার ডেক্সটার না।